সবাই ভেবেছিল লাজুই চোর, এমনকি অনুভবও তাকে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু হঠাৎ আসা একটা ফোন কল বদলে দিল পুরো সমীকরণ। বনলতার আসল রূপ কি সবার সামনে আসবে? দেখুন কিভাবে লাজু ময়ূককে হাতে নাতে ধরল। লাজু যখন অনুভবকে নিয়ে সেই ঝড়ের রাতে বাড়ি ফিরল, তখনও ভোরের আলো ফোটেনি, কিন্তু বাড়ির সবার মনের অন্ধকার কাটানোর জন্য সেই মুহূর্তটাই ছিল মোক্ষম। অনুভব ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে পকেট থেকে সেই রেকর্ডার বের করল আর উচ্চস্বরে চালিয়ে দিল, যেখানে ময়ূক নিজের মুখে স্বীকার করছে যে বনলতাই তাকে বাড়ির আলমারি থেকে গয়না চুরি করে দিয়েছিল। বনলতার মুখটা তখন মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। সে কোনোদিন ভাবতেই পারেনি যে লাজু এতটা বুদ্ধি খাটিয়ে ময়ূককে পুলিশের জালে বন্দি করবে। ঠাম্মি স্তব্ধ হয়ে সোফায় বসে পড়লেন। তার মনে পড়ল কিভাবে তিনি লাজুকে চোর অপবাদ দিয়ে সিঁড়ির নিচে শুতে পাঠিয়েছিলেন। শ্রীও কোনো কথা বলতে পারছিল না, কারণ সে লাজুকে প্রতিনিয়ত বিঁধিয়ে কথা বলেছে। অনুভব চিৎকার করে বলল, এখন কার কি বলার আছে বলো। লাজু কেন চুপ ছিল জানো? কারণ ও চেয়েছিল এই বাড়ির সম্মান রক্ষা করতে। ও চেয়েছিল বনলতা নিজে থেকে নিজের ভুল স্বীকার করুক, কিন্তু বনলতা সেটা করেনি, বরং লাজুর এই মহানুভবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করেছে। বনলতা তখন কাঁদতে কাঁদতে অনুভবের পা ধরতে যায়, কিন্তু অনুভব পিছিয়ে আসে। সে বলে যে সম্পর্ক বিশ্বাসের ওপর দাঁড়িয়ে নেই, সেই সম্পর্কের কোনো মূল্য আমার কাছে নেই। তুমি শুধু চোর নও, তুমি একটা অপরাধী, যে নিজের দোষ ঢাকতে একটা নিরপরাধ মেয়ের জীবন নষ্ট করতে চেয়েছিলে। ঠাম্মি তখন লাজুর কাছে গিয়ে দুহাত জড়িয়ে ধরলেন আর ডুকরে কেঁদে উঠলেন। তিনি বললেন, আমার ক্ষমা কর দিদিভাই, আমি বুড়ো বয়সে মতিভ্রম হয়েছিল আমার। আমি বুঝতে পারিনি যে তুই আমাদের জন্য এত বড় স্যাক্রিফাইস করছিস। লাজু ঠাম্মিকে শান্ত করে আর বলে, আমি তো তোমার নাতনি ঠাম্মি, নাতনিরা কি দিদিমার ওপর রাগ করে থাকতে পারে? শ্রীও এগিয়ে এসে লাজুর মাথায় হাত রাখে আর বলে, আমাকেও ক্ষমা করিস লাজু, আমি তোকে অনেক কথা শুনিয়েছি যা তোর প্রাপ্য ছিল না। বাড়ির পরিবেশটা তখন এক অদ্ভুত গাম্ভীর্যে ভরে ওঠে। বনলতাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ যে মেয়ে বাড়ির শান্তি নষ্ট করতে পারে তাকে আর ঠাঁই দেওয়া সম্ভব ছিল না। অনুভবের জীবনেও এক বড় পরিবর্তন আসে। সে বুঝতে পারে লাজু শুধু একটা সাধারণ মেয়ে নয়, সে এক লড়াকু আদর্শের প্রতীক। এরপর দিনগুলো কাটতে থাকে অন্য ছন্দে। লাজু এখন আর সিঁড়ির নিচে বসে না, সে নিজের ঘরে ফিরে গেছে, আর তার পড়াশোনার দায়িত্ব এখন অনুভব নিজের কাঁধে তুলে নিয়েছে। অনুভব আর লাজুর মধ্যে এক অদ্ভুত বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, যা আগে কখনো ছিল না। অনুভব লাজুকে বলে, তুমি যদি সেদিন ওই ঝুঁকিটা না নিতে, তাহলে আজ হয়তো আমি সারা জীবন এক মিথ্যে অপবাদ মাথায় নিয়ে অপরাধীর সাথে সংসার করতাম। লাজু মৃদু হেসে বলে, সবটাই ভগবানের ইচ্ছা, আমি শুধু চেয়েছিলাম সত্যিটা যেন চাপা না থাকে। এর মাঝে একদিন লাজুর হোস্টেলে যাওয়ার কথা ওঠে। যেহেতু 7 দিন সময় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঠাম্মি সাফ জানিয়ে দেন যে লাজু কোথাও যাবে না, সেই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীকে কখনো বিদায় করতে নেই। বাড়ির সেই বিষাদময় পরিবেশ কাটিয়ে ওঠার জন্য অনুভব ঠিক করে তারা সবাই মিলে এবার একসাথে ঘুরতে যাবে। লাজুর জীবনে যে অপবাদ কালো মেঘের মতো ঘনিয়ে এসেছিল তা আজ পরিষ্কার হয়ে গেছে। সে এখন মন দিয়ে পড়াশোনা করছে, আর তার লক্ষ্য এখন অনেক বড়। লাজু ঠিক করেছে সে পুলিশে যোগ দেবে, যাতে ময়ূকের মতো ব্ল্যাকমেলারদের উচিত শিক্ষা দিতে পারে। অনুভব লাজুর এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানায়। বনলতার যাওয়ার পর বাড়িতে যে শূন্যতা তৈরি হয়েছিল তা লাজু নিজের ভালোবাসা আর সেবা দিয়ে পূরণ করে ফেলে। শ্রী এখন লাজুকে নিজের মেয়ের মতো দেখে, আর প্রতিটা কাজে লাজুর পরামর্শ নেয়। একদিন বিকেলে অনুভব লাজুকে বাগানে ডেকে বলে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। লাজু অবাক হয়ে তাকিয়ে থাকে। অনুভব তার হাতে একটা নতুন ল্যাপটপ আর কিছু দামি পড়াশোনার বই তুলে দিয়ে বলে, তোমার স্বপ্নের পথে এটা আমার ছোট অবদান। লাজু আবেগে আপ্লুত হয়ে যায়। তার মনে হয় জীবন তাকে অনেক কিছু কেড়ে নিলেও বিনিময়ে এক সুন্দর পরিবার আর সম্মান ফিরিয়ে দিয়েছে। ময়ূক এখন শ্রীঘরে, তার জেল হয়েছে, আর বনলতা নিজের বাবার বাড়িতে ফিরে গিয়ে অনুতপ্ত হয়ে দিন কাটাচ্ছে। কিন্তু সময় তো আর ফিরে আসে না। যে বিশ্বাস একবার ভেঙে যায় তা জোড়া লাগানো খুব কঠিন। লাজু এখন আর সেই ভীতু মেয়েটি নেই যে সবার কথা মুখ বুজে সহ্য করত। সে এখন প্রতিবাদী আর আত্মবিশ্বাসী। সে জানে নিজের অধিকার কিভাবে বুঝে নিতে হয়। গল্পের শেষে দেখা যায় লাজু আর অনুভব ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছে। অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, জানো লাজু, তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে দিয়েছ। লাজু উত্তরে বলে, আমি শুধু আমার সত্যের পথে চলেছি, বাকিটা তো ওপরওয়ালার কৃপা। আকাশে তখন সোনালি আভা, আর লাজুর চোখে আগামীর এক উজ্জ্বল ভবিষ্যৎ। সে বুঝতে পারে অন্ধকার যত গভীরই হোক না কেন, ভোরের আলো ফুটবেই, আর সেই আলোয় সব গ্লানি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
লাজু এখন এক নতুন সত্তায় আবির্ভূত হয়েছে, যে শুধু নিজেকে নয়, সমাজকেও বদলানোর ক্ষমতা রাখে। এভাবেই লাজু তার অপবাদ মুছে ফেলে এক সম্মানের আসনে আসীন হল, আর প্রমাণ করল যে সততা আর সাহস থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। আজ লাজুর জয়ের দিন, আর এই জয় শুধু তার একার নয়, এই জয় প্রতিটি সাধারণ মেয়ের, যারা প্রতিনিয়ত মিথ্যে অপবাদের বিরুদ্ধে লড়াই করে চলেছে। জীবনের এই নতুন অধ্যায়ে লাজু এখন অনেক বেশি সচেতন আর দায়িত্বশীল। সে জানে তাকে এখনও অনেক পথ হাঁটতে হবে, কিন্তু সে এখন আর একা নয়। তার সাথে আছে অনুভবের ভরসা আর ঠাম্মির আশীর্বাদ। লাজু নিজের ডায়েরিতে শেষ পাতায় লিখল, সত্যের পথে বাধা অনেক, কিন্তু গন্তব্য সবসময় সুন্দর হয়। আর এভাবেই লাজু হয়ে উঠল বাড়ির নয়নের মণি। লাজু তখন সেই অন্ধকার গুদামঘরের ভেতর ময়ূকের মুখোমুখি দাঁড়িয়ে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করে ময়ূকের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি ভেবেছ বনলতা দিদি আজ আসবে? সে তো ভয়ে নিজের ঘরে সিধিয়ে আছে, কিন্তু আমি এসেছি আজ তোমার এই নোংরা খেলার ইতি টানতে। ময়ূক তখন অট্টহাসি হেসে লাজুর দিকে এগিয়ে আসে আর বলে, তুই একটা সামান্য আশ্রিতা মেয়ে, তুই আমাকে পুলিশের ভয় দেখাচ্ছিস? তুই জানিস আমি কে? আমি চাইলে এই মুহূর্তে তোকে শেষ করে দিতে পারি। লাজু এক পা পিছিয়ে না গিয়ে নিজের ফোনের রেকর্ডিং বাটনটা অন করে দেয় আর বলে, তুমি আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, কারণ আমি জানি তুমি বনলতা দিদির থেকে 15 লাখ টাকা চাইছো, আর কেন চাইছো সেটাও আমি জানি। তুমিই তো সেই লোক যে বনলতা দিদির পুরনো সব কুকীর্তি জানো, আর সেই সুযোগে তাকে ব্ল্যাকমেল করে এই বাড়ির শান্তি নষ্ট করছো। ময়ূক তখন রাগে অন্ধ হয়ে লাজুর দিকে তেড়ে আসে আর বলে, তুই বড্ড বেশি কথা বলছিস, আজ তোর মুখ আমি চিরকালের মতো বন্ধ করে দেব। এই বলে ময়ূক লাজুর গলা চেপে ধরার চেষ্টা করে, কিন্তু লাজু নিজেকে ছাড়িয়ে নিয়ে পাশ কাটিয়ে সরে যায়। ঠিক সেই মুহূর্তে গুদামঘরের ভাঙা দরজা দিয়ে ঝড়ের বেগে ভেতরে ঢোকে অনুভব। অনুভবের চোখে তখন আগ্নেয়গিরির লাভা। সে এসেই ময়ূকের কলার ধরে একটা জোরালো ঘুষি মারে। ময়ূক ছিটকে গিয়ে পুরনো কিছু কাঠের বাক্সের ওপর পড়ে যায়। অনুভব লাজুকে আড়ালে সরিয়ে নিয়ে গর্জে ওঠে আর বলে, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ির মেয়ের গায়ে হাত দিস? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। ময়ূক তখন উঠে দাঁড়িয়ে পকেট থেকে একটা ধারালো ছুরি বের করে আর বলে, তোরা দুজনেই আজ এখান থেকে জ্যান্ত ফিরবি না। আমি একাই মরব না, তোদেরও সাথে নিয়ে মরব। অনুভব দমে যাওয়ার পাত্র নয়। সে লাজুকে বলে, তুমি একপাশে সরে দাঁড়াও লাজু, আজ আমি দেখব এই শয়তানের কত জোর। অনুভব আর ময়ূকের মধ্যে শুরু হয় এক জীবন মরণ লড়াই। লাজু তখন দিশেহারা হয়ে বাইরে বেরিয়ে আসে আর চিৎকার করে পুলিশ ডাকতে শুরু করে। আসলে লাজু আসার আগেই পুলিশকে লোকেশন পাঠিয়ে দিয়েছিল। পুলিশ তখন সাইরেন বাজিয়ে গুদামঘরের সামনে এসে পৌঁছায়। ময়ূক পুলিশের গাড়ি দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু অনুভব তাকে জাপটে ধরে রাখে। পুলিশ ভেতরে ঢুকে ময়ূককে হাত পরায়, আর ময়ূক তখন ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বলতে থাকে, আমাকে ছেড়ে দিন স্যার, আমি সব সত্যি বলে দেব। আমাকে বনলতা চ্যাটার্জি সব গয়না দিয়েছিল, আমি শুধু নিজের পাওনা টাকা চেয়েছিলাম। পুলিশ ময়ূককে টেনে হিঁচড়ে জিপে তোলে, আর অনুভব লাজুর কাছে গিয়ে দাঁড়ায়। অনুভবের পরনের জামা ছিঁড়ে গেছে, কপাল দিয়ে রক্ত গড়াচ্ছে, কিন্তু তার চোখে এক অদ্ভুত প্রশান্তি। সে লাজুর মাথায় হাত রেখে বলে, তুমি যে আজ এত বড় একটা কাজ করলে লাজু, এটা আমি সারা জীবন মনে রাখব। তুমি আজ এই পরিবারকে এক বড় কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দিলে। লাজু কাঁদতে কাঁদতে বলে, আমি শুধু চেয়েছিলাম সত্যিটা সামনে আসুক, নয়তো আমি চোর অপবাদ নিয়ে এই বাড়ি থেকে বিদায় নিতাম। অনুভব বলে, আর এক মুহূর্ত এখানে নয়, চলো আজ রাতেই সব ভয়শালা হবে। বাড়িতে ফিরে দেখা যায় সারা বাড়ি আলোয় ঝলমল করছে, কিন্তু ভেতরটা একদম নিস্তব্ধ। সবাই অপেক্ষা করছে কখন সকাল হবে আর লাজু বিদায় নেবে। ঠিক তখন সদর দরজা খুলে ভেতরে ঢোকে অনুভব আর লাজু। তাদের পেছনে পুলিশ অফিসারকে দেখে। ঠাম্মি আর শ্রী চমকে ওঠে। ঠাম্মি সোফা থেকে উঠে দাঁড়িয়ে কাঁপা গলায় বলেন, অনুভব, এসব কি হচ্ছে? এই পুলিশ কেন? আর লাজু তোর সাথে কেন ফিরে এলো? অনুভব কোনো উত্তর না দিয়ে ড্রয়িং রুমের মাঝখানে গিয়ে দাঁড়ায়, আর তার পকেট থেকে সেই মোবাইল ফোনটা বের করে স্পিকারে চালিয়ে দেয়, যেখানে ময়ূক নিজের মুখে স্বীকার করছে যে বনলতা তাকে বাড়ির সব গয়না চুরি করে দিয়েছিল, আর লাজুকে ফাঁসানোর সব ছক তারাই কষেছিল। এই রেকর্ডিং শোনার পর সারা ঘরে যেন পিন পতন নিস্তব্ধতা নেমে আসে। বনলতা তখন নিজের ঘরের দরজায় দাঁড়িয়ে সবটা শুনছিল। সে বুঝতে পারে তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে।
সে দৌড়ে এসে ঠাম্মির পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দাও ঠাম্মি, আমি নিরুপায় ছিলাম, ময়ূক আমাকে শেষ করে দিত, তাই আমি এমন করেছি। শ্রী তখন বাঘিনীর মতো গর্জে উঠে বনলতাকে এক ধাক্কায় সরিয়ে দেয় আর বলে, ছি, তোর লজ্জা করে না? একটা বাচ্চার বয়সী মেয়ের ওপর তুই চুরির অপবাদ দিলি? যে মেয়েটা তোর সংসার বাঁচাতে নিজের সম্মান বিসর্জন দিচ্ছিল, তাকে তুই ঘর ছাড়া করতে চেয়েছিলি। অনুভব তখন বনলতার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, বনলতা, তুমি আমাদের ভালোবাসার অমর্যাদা করেছ। তুমি শুধু চোর নও, তুমি একটা বিশ্বাসঘাতক। পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে অনুভব বলে, একে নিয়ে যান স্যার, যে অপরাধ করেছে তার সাজা হওয়াই উচিত। পুলিশ বনলতাকে ধরে নিয়ে যায়, আর বনলতার চিৎকারে বাড়ির দেয়ালগুলো যেন ফেটে পড়তে থাকে। ঠাম্মি তখন লজ্জায় মাথা নিচু করে বসে থাকেন। তার মনে পড়ে লাজুকে বলা সেই নিষ্ঠুর কথাগুলো। তিনি লাজুর কাছে গিয়ে তার 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে কান্নায় ভেঙে পড়েন আর বলেন, আমায় মাফ করে দে দিদি ভাই, আমি বুড়ো বয়সে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোকে চিনতে পারিনি, কিন্তু তুই প্রমাণ করে দিলি তুই এই বাড়ির আসল লক্ষ্মী। লাজু ঠাম্মির চোখের জল মুছিয়ে দিয়ে বলে, তুমি কাঁদলে আমার খুব কষ্ট হবে ঠাম্মি, আমি তো তোমাদের কাউকেই কোনোদিন ভুল বুঝিনি। আমি জানি সময় খারাপ ছিল, তাই তোমরাও আমাকে ভুল বুঝেছ। শ্রী এগিয়ে এসে লাজুকে বুকে জড়িয়ে ধরে আর বলে, আজ থেকে তুই আমার নিজের মেয়ে লাজু। কাল সকালে যে মেয়েটার বিদায় হওয়ার কথা ছিল, আজ সে এই বাড়ির সবচেয়ে বড় শক্ত খুঁটি হয়ে দাঁড়ালো। বাড়ির মেজ বৌমা, ছোট বৌমা সবাই একে একে লাজুর কাছে ক্ষমা চায়, আর লাজু সবাইকে হাসি মুখে আপন করে নেয়। পরদিন সকালে যখন ভোরের আলো ফুটল, তখন দেখা গেল লাজু নিজের ঘরের জানালায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার মনে হচ্ছে আজকের সূর্যটা যেন অনেক বেশি উজ্জ্বল। অনুভব 1 কাপ চা নিয়ে লাজুর পাশে এসে দাঁড়ায় আর বলে, কি ভাবছো অফিসার? লাজু হেসে ফেলে, বলে, আমি তো আর অফিসার নই ঠাকুরপো, আমি তো সেই আশ্রিতা লাজুই আছি। অনুভব গম্ভীর হয়ে বলে, না লাজু, তুমি আর আশ্রিতা নও, তুমি এই বাড়ির অধিকারিণী, আর তুমি পড়াশোনা করে সত্যি পুলিশ অফিসার হবে, আমি তোমাকে কথা দিলাম। তোমার এই সাহসিকতাকে আমি বিফলে যেতে দেব না। এরপর মাসখানেক কেটে যায়। বাড়ির পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি আনন্দময়। লাজু এখন মন দিয়ে পড়াশোনা করছে, আর অনুভব তাকে প্রতিটি পদে সাহায্য করছে। একদিন বিকেলে বাগানে বসে থাকাকালীন ঠাম্মি অনুভবকে ডেকে বলেন, অনুভব, আমার একটা ইচ্ছে আছে, আমি চাই লাজু আর তোর সম্পর্কটাকে একটা নাম দিতে। অনুভব আর লাজু দুজনেই লজ্জায় মাথা নিচু করে ফেলে। ঠাম্মি হাসতে হাসতে বলেন, আমি জানি তোরা দুজনেই একে অপরকে পছন্দ করিস, আর লাজুর মতো মেয়ে আমাদের বাড়ির বউ হয়ে এলে আমার আর কোনো চিন্তা থাকবে না। অনুভব লাজুর দিকে তাকিয়ে চোখের ইশারায় সম্মতি জানতে চায়, আর লাজু শুধু মৃদু হেসি সেখান থেকে দৌড়ে পালায়। অন্যদিকে ময়ূক আর বনলতা এখন জেলের ঘানি টানছে। তারা বুঝতে পেরেছে অন্যের গর্ত খুঁড়লে নিজেকেই সেই গর্তে পড়তে হয়। গল্পের শেষে দেখা যায় লাজু পুলিশ একাডেমিতে ট্রেনিং নিতে যাচ্ছে। তার পরনে পুলিশের ইউনিফর্ম, চোখে আগামীর স্বপ্ন, আর হৃদয়ে পরিবারের ভালোবাসা। অনুভব গেটের সামনে দাঁড়িয়ে তাকে টাটা দিচ্ছে, আর লাজু মনে মনে বলছে, জীবন আমাকে অনেক পরীক্ষা নিয়েছে, কিন্তু আজ আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। সত্যের জয় সব সময় হয়, এবং সৎ পথে থাকলে ঈশ্বর সহায় হন। এভাবেই লাজু তার চোর অপবাদ মুছে ফেলে হয়ে উঠল এক সত্যিকারের যোদ্ধা, এক অপরাজিতা নায়িকা, যার জয়যাত্রা কেবল শুরু হলো। বন্ধুরা, লাজু যেভাবে নিজের সম্মান বিসর্জন দিয়েও পরিবারের শান্তি রক্ষা করতে চেয়েছিল, তা কি আপনার মন ছুঁয়ে গেছে? অভাব যে মানুষের স্বভাব নষ্ট করতে পারে না, লাজু আজ তা প্রমাণ করে দিল। লাজুর এই লড়াই আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। আর লাজুর মতো এমন সাহসী মেয়ের জয় দেখতে চাইলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।